মেয়েটা ভীষণ সুন্দরী, চোখ ধাঁধানো সুন্দরী বলতে লোকেদের এমন মেয়েকেই বলতে শুনেছি। ফার্স্ট ইয়ারে পড়ে। নাম সুমনা। নামটাও ভীষণ সুন্দর। সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয়ে খুব একটা জানি না। সত্যি বলতে কখনো জানতে চাইনি। কারণ তার প্রতি আমার ভীষণ রকম রাগ আছে। এমন সুন্দরী মেয়ে হয়ে তার পছন্দ এত জঘন্য হয় কি করে? সবচেয়ে বড় কথা, সাহস হলো কি করে রুদ্র শেখকে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতকিনীর মতো ক্লাসরুমের সামনের বারান্দায় দাঁড়িয়েও ছিল। আমি তাকাইনি, একবারের জন্যও তাকাইনি। কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, যে ভালোবাসা কিশোর কিশোরীদের চিত্ত চঞ্চল করে, যুবক যুবতীদের একে অপরের মধ্যে অদৃশ্য টান সৃষ্টি করে, সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি। আজীবন ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চায়। ঘৃণা করি আমি সুমনাকে। তারিখ 6 জুন 2017। আবিরের কাছে শুনলাম আমি যখন চলে এলাম, সুমনা নাকি আমার দিকে তাকিয়েছিল। একবারের জন্যও পলক ফেলেনি। তিনতলার বারান্দা থেকে গেট পেরোতে যতক্ষণ সময় আমাকে দেখা যাচ্ছিল ঠিক ততক্ষণই তাকিয়েছিল। যখন আমি গেটের বাইরে আড়াল হয়ে গেছি, ওড়না মুখে চেপে হুহু করে কেঁদেছে। সে মুহূর্তে তাকে সামলেছে তার গুটি কয়েক বান্ধবী। সুমনা কেন কাঁদল? আমি তাকে রিজেক্ট করেছি তাই? এত সিম্পল একটা বিষয়ে কাঁদার কি আছে? একজন রিজেক্ট করেছে বলে পৃথিবী শুদ্ধ সবাই তাকে রিজেক্ট করবে নাকি? আবিরকে যখন এ প্রশ্ন করেছি ও ভীষণ রেগে গেল। চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন। আমার হৃদয় সৃষ্টিকর্তা মায়া, ভালোবাসা দেয়নি। আমি স্মিত হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট্ট ছেলেটা যখন তার বাবার অবর্তমানে মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখেছে, তখন হয়তো সে তেমন কিছু বুঝত না। শুধু বুঝত তার মা চুরি করছে। তার বাবার পাওয়া আদর, ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার 2 বছরের ছোট্ট বোনের আদর আর তাদের বাবার আদর। মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। মানুষ যখন ভালোবাসার সঙ্গে বেইমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? ওই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারত না। অমন হৃদয়হীন নারীর সন্তান সে। তাহলে তার তো হৃদয়ই নেই। সেখানে প্রেম, ভালোবাসারা জায়গা কি করে হয় হু? তারিখ 10 জুন 2017। আজ কথার ছলে সূচনা বলল, তার ভাবি প্রয়োজন। আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ। দাদিন আর বোন এখন থেকেই পাত্রী খুঁজতে শুরু করবে। এসব শুনে মাথা গরম করে বোনকে ধমক দিয়েছি। দাদিন বলল, কষ্ট পেয়ে ও রাতে খায়নি। লিখা শেষ করেই ওকে খাওয়াতে যাব। পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না। তার ভাইয়ের কোন সঙ্গীর প্রয়োজন নেই। যে হৃদয় ভালোবাসা নেই সেই হৃদয় কোন নারীই টিকে থাকে না। তারা ঠিক অন্যত্র হৃদয় খুঁজে কেটে পড়ে। আমার এমন কথায় একদিন যুক্তিস্বরূপ আবির বলল, ভালোবাসা না থাকলেই তো কেটে পড়ে। ভালোবাসা থাকলে নিশ্চয়ই কেটে পড়বে না। উদ্ধৃতি চিহ্ন। আমি ম্লান হেসে বলেছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখনো অনেক ভালোবাসে। এজন্য সকলের চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রীকে, তার 2 সন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে। কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার ক্ষমতা যে এখন আমার হয়েছে তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিল ওই মহিলাকে। মাত্র 1 বছরের ব্যবধানেই সবটাকে তুচ্ছ করে দিল। বাবা তো কথা দিয়েছিল উনাকে সহ আমাদের ভাই বোনকে ওদেশে নিয়ে যাবে। শুধু কিছুদিন মাত্র অপেক্ষা। উনি অপেক্ষা করতে পারেননি। দুটো সংসার ভেঙে দিয়েছেন। কোন লোভে উনি এমনটা করেছেন তা পূর্বে না বুঝলেও এখন বুঝতে পারি। ছেলে হয়ে ভাবতেই ঘৃণা লাগেছি। আমি কখনো বিয়ে করব না, কখনো না। উদ্ধৃতি চিহ্ন। এসব শুনে আবির তর্ক করল, শুধু তোর মা নয়, তোর বড় চাচাও সমান দোষী। উদ্ধৃতি চিহ্ন। আমি বললাম, সেটা আমি অস্বীকার করি না। তার জন্য আজ বড় চাচি একা, নিঃসঙ্গ। বড় ভাই সাদমান পিতৃহারা। নারীতে নারীতে অনেক পার্থক্য থাকে। বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জুটে না। আমি কোনো রিস্ক নিতে চাই না। উদ্ধৃতি চিহ্ন। এরপর আর আবির তর্কে যায়নি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে কি লিখেছ জানি না। কিন্তু বিশ্বাস করো, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না। আর না আশা করি কেউ আমাকে ভালোবাসুক।
তবুও যদি তুমি চাও জীবদ্দশায় কারো সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়ানো নারীটা কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, কারণ আমি আমার জীবনকে রিস্কে রাখলেও আমার অংশকে রিস্কে রাখতে পারবো না। যে দুর্বিষহ যন্ত্রণা আমরা ভাইবোন ভোগ করছি তা যেন আর কেউ না করে। অন্তত আমার আপনজনদের মধ্যে কেউ। সহ্য করা যায় না। এই একটা যন্ত্রণা আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর, যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট। ও প্রকাশ না করলেও বুঝতে পারি, প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় ওকে। আমি তো সেই দৃশ্যটা আজও ভুলতে পারিনি। সূচনা তখন 14 বছরের। আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুল বান্ধবী সীমার সঙ্গে ঝগড়া লেগেছিল। ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলেছিল, তোর আম্মু তো খারাপ, তোর বড় চাচাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। আমার আম্মু বলেছে তোর সঙ্গে কম মিশতে। মেয়েরা মায়ের স্বভাব পায়। তুইও দিন পর মায়ের স্বভাবে চলে যাবি। তোর নামের পিছনেও চরিত্রহীন ট্যাগ লেগে থাকবে, যেমনটা তোর মায়ের নামের পিছনে রয়েছে। উদ্ধৃতি চিহ্ন। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল। দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল। সারাদিন আমাকে মুখ দেখালো না। দরজা ভেঙে যখন রুমে গেলাম ওকে পেলাম সেন্সলেস অবস্থায়। জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে যখন ফুপাতে ফুপাতে প্রশ্ন করল, ভাইয়া দিন পর আমার নামের পিছনেও লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে? তৎক্ষণাৎ আমার কলিজাটা ছিঁড়ে গেল। বুকের গভীরে হাহাকার করে ওঠল, আমাদের কি দোষ? কেন শাস্তি পাচ্ছি আমরা? আমাদের কেন পৃথিবীতে আনা হলো কেন? এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা জন? রুদ্র। তারিখ 10ই জুলাই 2017। ডায়ারির এর পরের কিছু পৃষ্ঠা ফাঁকা। একে একে শেষ পৃষ্ঠায় অল্প কিছু লেখা দেখা গেল। লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সদ্য লেখা। আগের পাতাগুলোর লেখা বেশ বছরের পুরনো বোঝাই যাচ্ছে। কিন্তু শেষ পাতার লেখাগুলো খুব একটা পুরনো নয়, এ ব্যাপারে শিওর হলো লেখাগুলো পড়ার পর। কারণ সে লেখাগুলো তাকে নিয়েই, অর্থাৎ হৈমিকে নিয়েই। আজ একটি ঘটনা ঘটেছে। স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। মেয়েটার নাম হৈমন্তিকা হৈমি। বয়স একেবারেই অল্প, কিন্তু সাহস অনেক। সুমনার মতো মেয়েকে রিজেক্ট করে শেষে এই অল্প বয়সী, স্টুপিড, বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মোটেই তেমন কিছু হবে না। এ মেয়ে আবার মাহেরের বোন, যার সঙ্গে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে। আজ আরও একটি ঘটনা ঘটে গেল। কিন্তু সেটা আমি লিখতে পারবো না, হয়তো বলতেও পারবো না। তোতা পাখিটাকে চেয়েছিলাম, পেলাম না, কারণ আমি বখাটে। বখাটেদের জীবনে তোতা পাখিদের আসতে মানা। সে কি আমার জেদ হয়ে দাঁড়ালো? তাকে পেতেই হবে এমন অনুভূতি কেন হচ্ছে? আমি ভালোবাসতে পারি না, তাকে কি করে ভালোবাসাহীন হৃদয় স্থান দেব? বিয়ে করব, বউও বানাবো, শুধু কথা ছাড়া সে কিছুই পারে না। যা বুঝলাম, মাথায় বুদ্ধিশুদ্ধিও তেমন নেই। শুনেছি ভীষণ ভীতু, ভূতে ভয় পায়, রক্ত ভয় পায়, মানুষের কষ্টকে ভয় পায়, নিজে কষ্ট পেতে ভয় পায়, মজার ব্যাপার হলো রান্না করতেও ভয় পায়। তেল ছিটে আসার ভয়। একেবারেই পারফেক্ট। এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মা হতেও ভয় পাবে। জীবদ্দশায় বিয়ে যদি করতেই হয় একেই করি, যদি কখনো ফেলে চলে যেতে চায় মেরে ধরে কষ্ট দিয়ে রেখে দিব, আটকে দিব। কিন্তু বাচ্চার রিস্ক নিব না। মেরে ধরেও যদি না রাখতে পারি তাহলে সমস্যা হয়ে যাবে, বিরাট সমস্যা। ডায়ারিতে লেখা এক একটা শব্দ পড়তে পড়তে হাত পায়ে কম্পন শুরু হয় হৈমির। পুরো লেখার সমাপ্তি হতেই ডায়ারি বন্ধ করে যথাস্থানে রেখে দিল সে। এরপর গুটি গুটি পায়ে এসে পাতুলে বসল বিছানায়। হাতে মুখ চেপে ডুকরে ওঠল মুহূর্তেই। তার ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা অদ্ভুত এক কষ্টে জর্জরিত হয়ে আছে। ছোটবেলা থেকেই তার মন বড় সরলতায় ঘেরা, পাশাপাশি খুবই নরম মনের অধিকারী। কারো কষ্ট দেখলেই মন কেঁদে ওঠে, চোখের সামনে কাউকে কাঁদতেও দেখতে পারে না। টিভিতে নায়ক নায়িকার কষ্ট দেখলেও এই মেয়েটা ফ্যাচফ্যাচ করে কাঁদে। আজ 17 বছরের কিশোরী সে, তবুও স্বভাব আটকে আছে ঠিক 7 বছরে। এ পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা বছরের পর বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট একটা বয়সে তাদের মন মানসিকতাকে আটকে রাখে। হৈমি সেই মানুষদের তালিকাতেই পড়ে গেছে। ঘনমেঘের আড়ালে লুকিয়ে থাকা রুদ্রের শৈশব, কৈশোর, যৌবন ধ্বংসের বৃত্তান্ত শুনে তার মন কাঁদছে, ভীষণ কাঁদছে। এই কান্না আজ আর থামবে না, একটুর জন্যও বোধ হয় থামবে না। দরজা খোলার শব্দে চমকে ওঠল হৈমি। রুমে ঢুকে চট করে দরজা লক করে দিল রুদ্র। আকস্মাৎ বিছানায় হৈমিকে গুটিসুটি হয়ে বসে কাঁদতে দেখে থমকে গেল।
ক্ষীণ স্বরে প্রশ্ন করল। রুমেই তো আটকে গেছি, এভাবে কাঁদছ কেন? উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। ধীর পায়ে এসে দাঁড়ালো হৈমির সামনে। বিরক্তি সুরে আবারও জিজ্ঞেস করল, এ আবার কি নাটক? এভাবে কেন কাঁদছ? উদ্ধৃতি চিহ্ন। কিঞ্চিত কান্না থামিয়ে আলগোছে নেমে দাঁড়ালো হৈমি। তার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে রুদ্র কিছু বুঝে ওঠার পূর্বেই সে তার বলিষ্ঠ বক্ষপটে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ক্রন্দনরত গলায় ভেঙে ভেঙে বলল, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। কখনো ভালোবাসা চুরি করব না। সারা জীবন আপনাকে খুব 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 ভালোবাসব। আপনার সব দুঃখ মুছে দিব, বিশ্বাস করুন। রুদ্রর মাথায় যেন বাজ পড়ল। না পারে ছোট্ট দেহখানি ছুঁড়ে ফেলে। নিজেকে কোনোক্রমে নিয়ন্ত্রণ করে রোবটের ন্যায় ঠাই দাঁড়িয়ে কাঠখোট্টা স্বরে বলল, কোন সাহসে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছ? এটুকু ম্যানার্স কি তোমার ভাই শেখায়নি? উদ্ধৃতি চিহ্ন। হৈমির কান্নার বেগ বেড়ে গেল। ভাঙা আওয়াজে বারবার বলতে লাগল, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আমি কারো একটু কষ্টও সহ্য করতে পারি না। সেখানে আপনার এত বেশি কষ্টের কথা পড়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি মনে হয় আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি মনে হয় আপনাকে বেশি ভালো না বেসে থাকতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। হাত বাড়িয়ে হৈমিকে ধরল না রুদ্র। হৈমিও রুদ্রর কথায় কান দিল না। নিজের মতো করে নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত হয়ে পড়ল। তাই রুদ্র ভয়াবহ একটি প্রশ্ন করে বসল, মেয়েরা মায়ের জাত, তুমি পারবে তোমার মাতৃসত্তা ত্যাগ করতে? উদ্ধৃতি চিহ্ন। দাদিন সহ তার 3 নাতি এলো সন্ধ্যার পর। রাদিফের আসার কথা থাকলেও অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি। সে আসেনি বলে তার মা, বউ, বাচ্চা কেউই এলো না। ছোট চাচা, চাচি তারাও আসেনি। শুধু ছেলেদের পাঠিয়ে দিয়েছে। সাদমান, সোহান, রোশান বাড়িতে পা রাখতেই পুরো বাড়ির আমেজ বদলে গেল। দাদিন এসেই নিজের ঘরে গিয়ে হাইহুতাশ করতে শুরু করলেন। এই বয়সে এসে এমন জার্নি তার শরীরে কুলোয় না। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললেন, আর ঢাকার মুখ সে দেখবে না। পায়ে ব্যথায় আহাজারি শুরু করাতে কাজের মেয়েটা ছুটে গেল তার পা টিপতে। মাহের শাওয়ার নিচ্ছিল বলে সেই ফাঁকে দাদিনের সঙ্গে দেখা করল সূচনা। কথার ছলে দাদিনকে বলল, তুমি তাহলে রেস্ট করো, তোমার নাত জামাইকে কফি দিয়ে আসি। উদ্ধৃতি চিহ্ন। দাদিন বলল, যা যা, খাবার সময় দেখা করবনি ওর সাথে। উদ্ধৃতি চিহ্ন। সূচনা বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে হঠাৎ কাজের মেয়েটার দিকে তাকালো। ভ্রু কুঁচকে বলল, কুসুম, তুই অমন মুখ চেপে রেখে হাসছিস কেন? কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। দাদিনের পা টেপা থামিয়ে কুসুম লজ্জায় মুখ লুকাল। বলল, আপা, আমি কমু না। আয়নার সামনে যে আপনি নিজেই দেখে নিয়েন। উদ্ধৃতি চিহ্ন। কপালে ভাঁজ ফেলে রুম ছেড়ে বের হলো সূচনা। ছোট্ট একটি বিষয় নিয়ে তেমন মাথা ঘামাল না। ড্রয়িং রুমে সাদমান, সোহান, রোশান হুড়োহুড়ি করছে। তাদের চেঁচামেচি বড্ড কানে লাগছে। একটু ধমক দেয়া প্রয়োজন। তাই হাঁটার গতি বাড়িয়ে ড্রয়িং রুমে এলো। 3 জনকে কঠিন করে ধমক দিল। সঙ্গে সঙ্গে 3 জন ভীষণ ভদ্র হয়ে দাঁড়িয়ে গেল। সাদমান সূচনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সহসা 32 পার্টি দাঁত দেখিয়ে হাসল। তার হাসির দিকে তাকিয়ে বাকি 2 জনও হাসতে লাগল। কিছুটা বিব্রত হলো সূচনা। বলল, বলদের মতো হাসছিস কেন? জার্নি করে তোদের মাথা কি গেল নাকি? ফ্রিজে শরবত বানানো আছে, দেখ গিয়ে। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে রান্নাঘরের দিকে গেল সে। সাদমান শোভানের মাথায় গাঁটটা মেরে জিজ্ঞেস করল, হাসছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। সোহান, রোশান 2 জনই একসাথে বলল, তোমার হাসিতে সঙ্গ দিলাম ব্রো। উদ্ধৃতি চিহ্ন। সাদমান মনে মনে স্বস্তি পেল। যাক, বাদর দুটো তাহলে হাসির আসল কারণ বুঝতে পারেনি। কিন্তু সোহান বুঝে যেতেও পারে। তার তো আবার গার্লফ্রেন্ড আছে। যতদূর জানে বেশ লুতুপুতু ধরনের সম্পর্ক। গার্লফ্রেন্ড অবশ্য তার নিজেরও আছে। তাই সূচনার ব্যাপারটা বুঝতে দেরি হয়নি। শত হোক বড় বোন এভাবে লজ্জায় ফেলাও দৃষ্টিকটু, তাই বাকি 2 জনের চোখে যেন সূচনা এই মুহূর্তে না পড়ে। তাই বলল, তোরা 2 জন এখানে বসে থাক, আমি শরবত এনে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। সূচনা কফি বানিয়ে যেই ঘুরল অমনি সাদমান দাঁত ক্যালিয়ে হাসি দিল। সূচনা চোখ রাঙিয়ে বলল, ভালো হচ্ছে সাধু, এমন করে হাসছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। সাদমান মাথা চুলকে প্যান্টের পকেটে হাত ঢোকালে। হ্যাংলা, পাতলা বডির দিকে তাকিয়ে সূচনা বলল, সামনে থেকে সরে দাঁড়া ভাই। এখন ইয়ার্কি মারার সময় নেই। উদ্ধৃতি চিহ্ন। সাদমান ভীষণ সিরিয়াস হয়ে সরে দাঁড়ালো। সতর্কী কণ্ঠে বলল, বিচ্ছু 2 তোর সামনে আপাতত যেও না আপা। ওরা কিন্তু অনেক বেশি পেকে গেছে।
উদ্ধৃতি চিহ্ন। চোখমুখ শক্ত করে সূচনা তাকালো সাদমানের দিকে। বলল, তুইও অনেক বেশি পেকেছিস। মাসে কয়টা গার্লফ্রেন্ড বদলাস সে খবর ঠিক কানে আসে। আর মুখ খুলতে বাধ্য করিস না। ফ্রিজে শরবত আছে, আইসক্রিম আছে, ফ্রুটস আছে, যা পারিস খেয়ে রেস্ট কর। উদ্ধৃতি চিহ্ন। গটগট পায় সাদমানের সামনে থেকে চলে এলো সূচনা। ড্রয়িং রুমে বিচ্ছু দুটো গেমস খেলায় ব্যস্ত। সূচনার বুকের ভিতরটায় অদ্ভুতরকম কাঁপছে। তখন ওভাবে মাহেরের বুকে নিজের জায়গা করে নেয়া তার দ্বারা সত্যি অসম্ভব ছিল, সেই অসম্ভবটা সম্ভব করেছে মাহের নিজেই। এর পাশাপাশি আরও একটি ভয়াবহ ঘটনা ঘটিয়েছে মানুষটা। তার কান্নার গতি যখন বেড়ে চলছিল তাকে থামানোর জন্য এই প্রথমবার আদর করেছে। সেই আদরের মাঝেই কখন যেন গালে গাঢ় করে চুম্বন এঁটেছে। সেই শক্ত চুম্বনের রেশটা এখনো রয়ে গেছে। মাহেরের পুরুষালী পাতলা ওষ্ঠজোড়া যেন এখনো লেগে আছে তার নরম তুলতুলে গালটায়। অদ্ভুত শিরশিরানি অনুভব হচ্ছে। তার এই অনুভূতিটা কি কাজের মেয়ে কুসুম, ভাই সাদমান কোনোভাবে টের পেয়েছে? নাকি লুকিয়ে লুকিয়ে মাহেরের দেয়া আদর তারা দেখে নিয়েছে? তীব্র অস্বস্তি নিয়ে রুমে প্রবেশ করল সূচনা। মাহের বিছানায় আধশোয়া হয়ে বসে ফোনে দৃষ্টি নিবন্ধ করা ছিল। সূচনা রুমে প্রবেশ করতেই ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, দাদিনরা এসে গেছে? উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে কফির মগ এগিয়ে দিল সূচনা। মৃদু হেসে কফির মগ হাতে নিয়ে মাহের বলল, আপনার জন্য বানাননি? উদ্ধৃতি চিহ্ন। আমি এখন খাবো না। উদ্ধৃতি চিহ্ন। নরম সুরে কথাটা বলেই আয়না দেখার উদ্দেশ্যে পিছন ঘুরল সে। পা আগাতে নিতেই বিচলিত হয়ে মাহের বলল, দেখি এদিকে ঘুরুন কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। আতকে ওঠে মাহেরের দিকে ফিরে তাকালো। বেড সাইড টেবিলে মগ রেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল মাহের। সূচনার বাম গালে কয়েক পল স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এটা আমি করেছি? উদ্ধৃতি চিহ্ন। কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। সূচনা কাদো কাদো দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছেন? আমাকে দেখে ওরা হাসল, কি হয়েছে আমার? উদ্ধৃতি চিহ্ন। কারা হাসল? উদ্ধৃতি চিহ্ন। কুসুম, সাধু মানে সাদমান। উদ্ধৃতি চিহ্ন। অস্পষ্ট স্বরে মাহের বলল, শিট, আমার খেয়াল রাখা উচিত ছিল। উদ্ধৃতি চিহ্ন। সূচনা আর অপেক্ষা করতে পারল না। তড়িৎ পায়ে আয়নার সামনে গিয়ে নিজের মুখশ্রীতে সচেতন দৃষ্টি বুলালো। বাম গালে স্পষ্ট লালচে দাগ, সূক্ষ্ম নজরে তাকালে স্পষ্টই বোঝা যাবে কেউ দৃঢ় চুম্বন এঁটেছে এই গালে। আর সেই কেউ যে তার স্বামী মাহের, এ কথা কারোরই অজানা নয়। তীব্র লজ্জায় পুরো মুখশ্রী রক্তিম হয়ে ওঠল এবার। নিঃশ্বাস হয়ে গেল বড়ই বেসামাল। একটুখানি পিছু তাকাতেই মাহেরের অদ্ভুত চাহনি দেখে মুখ লুকাতে ইচ্ছে করল। তার অমন কঠিনতম লজ্জা দেখে অধর কামড়ে হাসল মাহের। কফির মগ হাতে নিয়ে সন্তর্পণে চুমুক দিল। এরপর হালকা কাশি দিয়ে সূচনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করল। বলল, একটু সময় নিন, ঠিক হয়ে যাবে। আপাতত কিছু সময় বের হবেন না। উদ্ধৃতি চিহ্ন। সূচনা মাথা দোলালো। মাহের তৃপ্তি নিয়ে আরেকটু হাসল। পরিস্থিতি স্বাভাবিকতায় আনতে প্রশ্ন করল, হৈমি কোথায়? ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। চমকে ওঠল সূচনা, সত্যিই তো, হৈমি কোথায়? রুদ্রর রুম থেকে বেরিয়ে হৈমি সূচনাদের গেস্ট রুমে গিয়ে বসেছিল দীর্ঘক্ষণ। তীব্র বিষণ্ণতায় আচ্ছাদিত মন। তাই এই বিষণ্ণভরা মনে একমাত্র সম্বল হিসেবে টিশাকেই মনে পড়ল তার। সঙ্গে সঙ্গে কলও করে ফেলল। রুদ্রর বলা কথাগুলো কাঁদতে কাঁদতে জানালো টিশাকে। সব শুনে টিশা ভীষণ রেগে গিয়ে ধমক দিল, বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুই কাঁদছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। একজন গর্ভবতী মেয়েকে ফোন করে কাঁদিস? আর কান্নার কারণ কি বললি? ওই রুদ্র না ছিদ্র? হ্যাঁ, ছিদ্রই তার নাম। তোর হৃদয় ছিদ্র করেই তো দিয়েছে। ব্যাটা খাটাস, এই শোন খাটাসের দিল ওয়ালি। আরে বেটি থামো, আগে আমার কথা শোন। আরে আশ্চর্য, তোর সঙ্গে চিল্লাতে চিল্লাতে আমার ডেলিভারি হওয়ার উপক্রম, আর তুই থামছিস না। দেখ হৈমি, আমার জামাই বাসায় নেই। খালামুনি রান্নাঘরে, বিপদ ঘটলে কিন্তু সর্বনাশ। উদ্ধৃতি চিহ্ন। ধমক খেয়ে কিছুটা দমে এলো হৈমি। ভাঙা কণ্ঠে নাক টেনে বলল, বল শুনছি। উদ্ধৃতি চিহ্ন। আমি যা বলবো একদম মাথায় সেট করে ফেলবি। আর সে অনুযায়ী কাজ করবি কেমন? তাহলে দেখবি ব্যাটা বেয়াই কেমন জব্দ হয়। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা বল। উদ্ধৃতি চিহ্ন। ওকে মস্তিষ্কে নোট করে ফেল। উদ্ধৃতি চিহ্ন। ডিনারের সময় সবাই একত্রিত হলো। টিশার সঙ্গে কথা বলার পর মনের আকাশে মেঘের ঘনঘটা কেটে গিয়েছিল। তাই সবার সঙ্গে, অর্থাৎ সাদমান, সোহান, রোশানের সঙ্গে দেখাটা স্বাচ্ছন্দ্য মতোই হলো। খেতে বসার পর রুদ্রর মুখোমুখি হলেও একবার তাকিয়ে দেখল না। বনের মাঝে কিঞ্চিত নীরবতা দেখে মাহের আড়ালে জিজ্ঞেস করল,
তোমার শরীর খারাপ লাগছে? চোখ মুখ লাল কেন? ঠান্ডা লাগিয়েছ? উদ্ধৃতি চিহ্ন। হৈমি মাথা নাড়িয়ে না বোঝালো। মৃদু হেসে বলল, দুপুরে একটু আইসক্রিম খেয়েছিলাম তাই বোধ হয় একটু ঠান্ডা লেগেছে। উদ্ধৃতি চিহ্ন। সকলকে খাবার বেড়ে দিয়ে দাঁড়িয়েছিল সূচনা। মাহের মৃদু কণ্ঠে তাকে আদেশ করল, দাঁড়িয়ে থাকবেন না, আমাদের সাথেই খেয়ে নিন। কারো কিছু প্রয়োজন হলে কুসুম এনে দেবে, বসুন। উদ্ধৃতি চিহ্ন। মাহেরের এটুকু আদেশকে রুদ্র ভীষণ পজিটিভ নিল। আপনমনে খুশিও হলো ভীষণ। তাই গম্ভীর কণ্ঠে বোনকে বলল, দাঁড়িয়ে কেন, খেতে বস। উদ্ধৃতি চিহ্ন। খাবারের পাট চুকিয়ে হৈমি রাতে কোথায়, কার সঙ্গে ঘুমাবে এই আলোচনা করে উপরে চলে গেল মাহের। একা যেহেতু এক রুমে থাকতে পারবে না তাই আজ রাত সে দাদিনের সঙ্গে ঘুমাবে বলে ঠিক হলো। হৈমির ঘুমের স্টাইল তেমন সুবিধার নয়। তাই সে ভীষণ চিন্তিত। বুড়ো মানুষ, না জানি আজ রাতে কি অঘটন ঘটে যায়। ঘুমাতে যাওয়ার পূর্বে ভাইদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে হৈমিকে দ্রুত ঘুমাতে যাওয়ার কথা বলে সূচন চলে গেল। কিন্তু হৈমিকে যেতে দিল না রোশান। তার বায়না 3 ভাইয়ের সঙ্গে এবার লুডু খেলতে হবে। খেলায় একটি নিয়মও দেয়া হলো, যে জিতবে সে 2টো শর্ত দেবে। সেই শর্তগুলো পূরণ করতে হবে, যে হারবে তাকে। দুর্ভাগ্যবশত আজ হেরে গেল হৈমি। আর জিতে গেল সোহান। মনটাই খারাপ হয়ে গেল হৈমির। বিরস মুখে বলল, আমার শরীরটা ভালো নেই আজ, না জানি কি শর্ত দেবে আজকে, সেসবের জন্য আমি প্রস্তুত নই। তাছাড়া রাতও হয়েছে অনেক, এবার ঘুমাতে যাই। যত শর্ত সব কাল পূরণ করব। উদ্ধৃতি চিহ্ন। প্রতিবাদ করল সোহান, কিন্তু সাদমান মেনে নিল। মাত্রই তার ফোনে রুদ্রর মেসেজ এসেছে। অ্যাংরি ইমোজি দিয়ে সে লিখেছে, 12:24 বাজে, এবার তোদের খেলা বন্ধ না হলে খুব খারাপ হবে। উদ্ধৃতি চিহ্ন। এমন মেসেজ পেয়ে সাদমান বাকি 2 জনকে ম্যানেজ করে উপরে চলে গেল। বিরস মুখে হৈমিও দাদিনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সারা রাত না ঘুমিয়ে ছটফট ছটফট করেই কাটল তার। একদিকে অবশ্য ভালোই হলো, ঘুমের ঘোরে মহাবিপদ ডেকে আনা হলো না। পরের দিন সকাল থেকে রুদ্র ভীষণ ছটফট করতে লাগল। গতকাল হৈমি তাকে উত্তর না দিয়েই বেরিয়ে গিয়েছিল। এরপর সকলের ভিড়ে আর উত্তর শোনা হয়নি। কিন্তু আজ শুনতেই হবে তার উত্তরটি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হৈমি কোথায় সেটাই দেখার চেষ্টা করছিল সে। এমন সময় সূচনার ঘর থেকে বেরিয়ে এলো হৈমি। রুদ্রও তার সামনে দেয়াল স্বরূপ দাঁড়াল। রাশভারী স্বরে জিজ্ঞেস করল, আমার উত্তরটা? উদ্ধৃতি চিহ্ন। সূচনার ঘর থেকে মাহের বেরিয়ে এলো। রুদ্র কৌশলে হৈমিকে পাশ কাটিয়ে চলে গেল। মাহের জিজ্ঞেস করল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুদ্র কিছু বলেছে? উদ্ধৃতি চিহ্ন। কই না তো, আমি যাচ্ছিলাম, উনি তো ছাদে গেলেন। সামনাসামনি পড়ে গিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, বাইরে যাচ্ছি, কিছু খাবে? কি আনবো? উদ্ধৃতি চিহ্ন। যা খুশি এনো। উদ্ধৃতি চিহ্ন। ভ্রু কুচকে তাকালো মাহের। থতমত খেয়ে হৈমি বলল, চকলেট আর চাটনি এনো। ভাবি তো চিকেন ফ্রাই বানাচ্ছে, কোকাকলাও নিয়ে এসো। উদ্ধৃতি চিহ্ন। দুপুর বেলা হঠাৎ হৈমির মনে পড়ল সে গতকাল লুডু খেলায় হেরেছে। সে জন্য তাকে আজ 2টো শর্ত পূরণ করতে হবে। কিন্তু শর্তগুলো কি কি জানা হয়নি। তাই রোশান, সোহানকে খুঁজতে বের হলো। খোঁজাখুঁজি করতে করতে রুদ্রর রুমের সামনে এসে দ্বিধায় পড়ল। দুবার ডাকল, সোহান, রোশান, তোমরা আছো? উদ্ধৃতি চিহ্ন। কোনো সাড়া পেল না। ব্যর্থ হয়ে সরে যেতে উদ্যত হল। পেছনে ঘুরেছে অমনি দরজা শব্দ করে খুলে রুদ্র। তার ওড়না টেনে ধরল আচমকা। আতকে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল হৈমি। বড় বড় চোখ করে শুকনো ঢোক গিলল বার কয়েক। পুরো ওড়না যখন রুদ্রর দখলে তখন নিজের শেষ চেষ্টাটুকু দিয়ে ওড়নার শেষ কোণাটা টেনে ধরল হৈমি। শঙ্কিত হয়ে বলল, প্লিজ এমন করবেন না, ভাইয়া এসে যাবে। উদ্ধৃতি চিহ্ন। প্রত্যুত্তরে রুদ্র কিছু না বলে ওড়নায় হেঁচকা টান দিল। ফলশ্রুতিতে ওড়না সহ পুরো হৈমিটাই রুদ্রর ঘরে চলে গেল। তড়িৎ গতিতে দরজা লক করে দিল রুদ্র। জোরসড় হয়ে দাঁড়িয়ে হৈমি। সূক্ষ্ম নজরে বোঝা যাবে তার শরীর মৃদু কাঁপছে। চোখের পাতা চঞ্চলিত। ঢোক গিলছে ঘন ঘন। রুদ্ধশ্বাস ছাড়ল রুদ্র। হাতে থাকা ওড়নাটা ছুঁড়ে দিল হৈমির দিকে। হৈমি তৎক্ষণাৎ ওড়না গলায় জড়িয়ে নিল। রুদ্র কঠিন চোখে তাকিয়ে। তীব্র রোশানলে কপালের রগ ফুলে উঠেছে তার। চোয়ালজোড়াও দৃঢ়। হৈমি ভীতু চোখে তার পানে তাকাতেই সে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, উত্তর না দিয়ে এড়িয়ে চলছ কেন? আমার উত্তর চাই। উদ্ধৃতি চিহ্ন। হৈমি 1 সেকেন্ড সময় না নিয়ে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমার উত্তর কর হতে পারে? উদ্ধৃতি চিহ্ন। চিল্লিয়ে ওঠল রুদ্র। 2 কদম তেড়ে এলো হৈমির দিকে। হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল হৈমির কাঁধজোড়া।
ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। রুদ্র ধমকে বলল, না জানি না, আমি তোমার মুখে উত্তরটা শুনতে চাই। উদ্ধৃতি চিহ্ন। কয়েক পল পর অসহায় চোখে তাকালো হৈমি। রুদ্রর কঠিন দৃষ্টিজোড়া তার চোখেতেই স্থির। সে চোখে নিজের চাহনি দৃঢ় করল হৈমি। কিঞ্চিত দৃঢ় স্বরে উত্তর দিল, কোনো মেয়ে তার ভালোবাসার জন্য মাতৃসত্তা ত্যাগ করেছে কিনা জানি না, কিন্তু আমি করতে রাজি যদি আপনি আপনার পৌরুষ চাহিদা ত্যাগ করতে পারেন। আপনার বউ হতে রাজি তখন হব যখন আপনি আমাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারবেন। মা তো আর একা একা হওয়া যায় না, তাই না? এবার আপনি নিজের সঙ্গে বোঝাপড়া করে আমাকে উত্তরটা জানান। মনে রাখবেন, আপনার আমার মনের সম্পর্ক তৈরি হবে দেহের না। আপনি, আপনার পৌরুষচিত মন, দেহ যদি এই ত্যাগটুকু করতে পারে, আমারও নারী মন মাতৃসত্তা ত্যাগ করতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। স্তম্ভিত রুদ্রের দু হাত আচম্বিত নম্রতায় পরিণত হল। হৈমির দৃষ্টি ক্রমশ দৃঢ় হচ্ছে। কয়েক পল অতিবাহিত হওয়ার পর হৈমির কাঁধজোড়া পুরোপুরি আলগা করে দিল রুদ্র। একই সঙ্গে বিস্ময়, অবিশ্বাস্য চাহনি তার। এমন একটি উত্তরের জন্য সে প্রস্তুত ছিল না। হৈমির এই শীতল ক্রোধ হজম করতে ভীষণ বেগ পেতে হলো। থমথমে স্বরে কেবল উচ্চারণ করল, বেরিয়ে যাও। উদ্ধৃতি চিহ্ন। তার বলতে দেরি, কিন্তু হৈমির বেরিয়ে যেতে দেরি হলো না। এ ঘটনা যেন কাটা ঘায়ে নুনের ছিটে পড়ার মতন ঘটনা। তাই অসহনীয় হয়ে দু হাত শক্ত মুষ্টিবদ্ধ করে চোখমুখ খিচে দাঁড়িয়ে রইল রুদ্র। সমুদ্রের উত্তাল ঢেউ যেন ক্ষণে ক্ষণে তার বক্ষ তীরে আছড়ে পড়তে লাগল। সন্ধ্যার পর মাহেরের অনুরোধে জর্জেটের মধ্যে একটি হলুদ শাড়ি পরল সূচনা। বাসন্তী হলুদ শাড়ি সূচনাকে বেশ মানিয়েছে। সেই যে বিয়ের দিন শাড়ি পরেছিল, এরপর আর পরা হয়নি। শাড়িতে সূচনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল মাহেরের। পাশাপাশি বউ নিয়ে রাতের শহর ঘোরারও ইচ্ছে হচ্ছিল। সারপ্রাইজের কথাটাও সে ভুলেনি, কিন্তু সময়, সুযোগই পাচ্ছিল না। তাই প্ল্যান করল কোথাও একটা ঘুরে আসা যাক। সূচনারও মন ভালো হবে, তারও একান্তে পাওয়া হবে মানুষটাকে। কাঙ্ক্ষিত উপহারটুকুও দেওয়া হবে। বাইকের চাবি হাতে ঠাই দাঁড়িয়ে মাহের। সূচনার সাজ কমপ্লিট হতেই বের হবে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সূচনা। সাজ সম্পন্ন হলেও লজ্জায় আয়নার সামনে থেকে সরতে পারছে না। কারণ সরলেই মাহেরের মুখোমুখি হতে হবে। পেতে হবে বুক কাঁপা, ঠোঁট কাঁপা, দু গাল রঙিন হয়ে ওঠা লজ্জাদের। সময় অপচয় করতে চুলের আগায় চিরুনি বুলাতে শুরু করল। মাহের মৃদু কেশে বলল, সব ঠিক আছে তো, আরও সাজবেন? উদ্ধৃতি চিহ্ন। মুহূর্তেই বুকের ভিতর ধরাস করে ওঠল তার। ইস, কি লজ্জা, কি লজ্জা! আরও কেন সাজবে? সব তো ঠিকই আছে। মাথা নাড়িয়ে না সূচক ইশারা করল সে। নরম সুরে বলল, আপনি এগোন, আমি আসছি। উদ্ধৃতি চিহ্ন। শাড়ি পরে বাইকে বসতে কিঞ্চিত অসুবিধা হল। মাহের বুঝতে পেরে বলল, আঁচল কোলে তুলুন, এক হাত কাঁধে রাখুন। উদ্ধৃতি চিহ্ন। ধীরে সুস্থে তাই করল সূচনা। মাহেরও বাইক স্টার্ট দিল। ধীরে সুস্থে চলতে শুরু করল শহরের পরিচিত রাস্তায়। এরপর চলে গেল লেকের পাড়ে। সেখানে মাহেরের গুটি কয়েক বন্ধু বান্ধবী ছিল। সূচনার সঙ্গে আগেই পরিচিত থাকার দরুন কুশল বিনিময় করল তারা। লেকের একপাশে সারি সারি কফি শপ। রাতের পরিবেশটাকে রংবেরঙের আলোকছটা মুখরিত করে রেখেছে। ভালোই লাগছিল সূচনার। চারপাশে তাকিয়ে তাকিয়ে পরিবেশটা উপভোগ করছিল সে। এমন সময় সকলের মাঝেই তার গা ঘেঁষে দাঁড়ালো মাহের। হাতে হাত আলতো ছুঁয়ে দিয়ে বলল, হাত ধরুন। উদ্ধৃতি চিহ্ন। সকলের দিকে তাকিয়ে লজ্জা পেল সে। বিব্রত চোখে তাকালো মাহেরের পানে। মাহের পুনরায় শান্ত কণ্ঠে বলল, হাত ধরুন, একটা জায়গায় যাব আমরা। ভয় পেতে পারেন, হাত ধরলে সাহস পাবেন। উদ্ধৃতি চিহ্ন। সিরিয়াস হয়ে মাহেরের শক্তপোক্ত হাতটা আলতো করে স্পর্শ করল সে। অধর কামড়ে হাসল মাহের। বন্ধুদের দিকে তাকিয়ে আমুদে সুরে বলল, বউ আমার ব্যাপক লজ্জাবতী। উদ্ধৃতি চিহ্ন। বাক্যটি রীতি টেনেই সূচনার নরম হাতের আঙুলের ফাঁকে আঙুল গুজে শক্ত করে ধরল সে। সূচনা কিছু বুঝে ওঠার আগেই একটানে সকল আলোকছটা এবং বন্ধুদের মাঝখান থেকে হারিয়ে গেল জনায়। তলিয়ে গেল নিবিড় অন্ধকারে। মাহেরের সঙ্গে কয়েক পা মিলিয়ে হাঁটার পর ভীত স্বরে জিজ্ঞেস করল, এত অন্ধকার কেন? কোথায় যাচ্ছি আমরা? উদ্ধৃতি চিহ্ন। ভয় পাচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। একটু বেশি কাছাকাছি হয়ে সূচনা বলল, ফোন বের করুন, ফ্ল্যাশ অন করুন। উদ্ধৃতি চিহ্ন। মৃদু হেসে সূচনার কাঁধ জড়িয়ে ধরল মাহের। ঘন অন্ধকারে আচমকাই এমন উষ্ণ আলিঙ্গন পেয়ে বুক ধরফর করে ওঠল। কাপা স্বরে বলল, মাহের, আমি সত্যি ভয় পাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। এক হাতে সূচনাকে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোন বের করল মাহের। ফ্ল্যাশ অন করে নিজের দিকে ধরেই বলল, এই তো আমিই, ভয় কিসের?
উদ্ধৃতি চিহ্ন। আমরা কোথায় যাচ্ছি? উদ্ধৃতি চিহ্ন। কোথায় না, এখানেই বসব। উদ্ধৃতি চিহ্ন। ফোনের আলোটুকু সম্মুখে ধরতেই সূচনা দেখল কয়েক টুকরো কাঠ জড়ো করে রাখা হয়েছে। মাহের তার কাজ ছেড়ে হাত ধরে বসতে ইশারা করল। বসার পর কাঠগুলোতে আগুন ধরালো সে। পৌষের প্রথম সপ্তাহ চলছে। আহামরি শীত পড়েনি, তাই অবাক হলো সূচনা। আমতা আমতা করে বলল, এসব কি, চলুন ওদিকে যাই। উদ্ধৃতি চিহ্ন। আর চোখে তাকিয়ে ঘাসের ওপর লাইটার রাখল মাহের। সূচনা খেয়াল করল চারপাশে বেশ ঘন গাছ। ছোট্ট খাটো জঙ্গল বলা চলে। সে জঙ্গলের ভিতর ফাঁকা অংশের ঘাসের ওপর বসে আছে তারা। আশ্চর্য হয়ে মাহেরের পানে তাকালো সে। জিজ্ঞেস করল, এখানে আমি কখনো আসিনি। উদ্ধৃতি চিহ্ন। আমিও। এটা কফি শপের পিছনের অংশ। জায়গাটা বেশ নিরিবিলি। দিনের বেলায় অনেক ছোট ছোট ছেলেরা এখানে এসে সিগারেট খায়। কেউ কেউ নেশাও করে। উদ্ধৃতি চিহ্ন। মন খারাপ হলো সূচনার। বলল, তাহলে আমরা এখানে কেন? উদ্ধৃতি চিহ্ন। নেশা করব তাই। উদ্ধৃতি চিহ্ন। ছি, আপনি এসব কি বলছেন? উদ্ধৃতি চিহ্ন। সত্যি বলছি, তার আগে সারপ্রাইজটা দিই। উদ্ধৃতি চিহ্ন। বিস্মিত হলো সূচনা। এমন জায়গায় তাকে সারপ্রাইজ দিতে এনেছে মাহের? কি এমন সারপ্রাইজ যা এখানে দিতে হবে? চিন্তায় মগ্ন সে হঠাৎ চমকে ওঠল পরিচিত একটি কণ্ঠস্বর পেয়ে। ভীতিগ্রস্ত হয়ে সামনে তাকালো সে। হ্যাঁ, লিমন, তার প্রাক্তন। আতকে ওঠে পাশে তাকালো। মাহের তার দিকেই তাকিয়ে। সূচনা ঢোক গিলল কাপা স্বরে বলল, মাহের। উদ্ধৃতি চিহ্ন। মাহের তার দিকে চেপে বসল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে। মৃদু স্বরে বলল, পুরো ভিডিওটা দেখুন সূচনা। উদ্ধৃতি চিহ্ন। সূচনার শরীরটা থরথর করে কাঁপছে। মাহের ফোনের স্ক্রিনে ভিডিও প্লে করে তার সামনে ধরে আছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে তো অবস্থায় বসে আছে লিমন। তার সামনে 4-5 জন ছেলে দাঁড়িয়ে। সবাই এক ডাকে প্রশ্ন করছে লিমনকে, বল, তোর সঙ্গে মাহেরের বউয়ের ঠিক কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? আমরাও শুনি। উদ্ধৃতি চিহ্ন। উত্তরে আহত সুরে লিমন বলল, আমাকে ক্ষমা করুন। আমি যা বলেছি সব রাগের বশে। সব মিথ্যা, সব মিথ্যা। সূচনা পবিত্র, আমি ওকে কোনোদিন সেভাবে স্পর্শই করিনি। হাত ধরা ছাড়া ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক হয়নি। ও খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। শুধুমাত্র ওর সংসারে আগুন ধরানোর জন্য, ওর হাজব্যান্ডের ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আমি এসব করেছি। কারণ আমি ওকে এভাবে মেনে নিতে পারছিলাম না। মায়ের কথায় ওকে রিফিউজও করলেও এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি কি রত্ন হারিয়েছি আমি। ভাইয়েরা আমার, আপনারাও তো কাউকে না কাউকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মানুষটা যদি অন্য কারো সঙ্গে ঘর বাঁধে, আপনার বুকে কি আগুন জ্বলবে না? সেই আগুন আমি সহ্য করতে পারছিলাম না বলেই ওদের ঘরে আগুন ধরাতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দিন। আমি মাহেরের পা ধরে মাফ চাইব। প্রয়োজনে সূচনার পা ধরেও মাফ চাইব। আমাকে ছেড়ে দিন। উদ্ধৃতি চিহ্ন। আকস্মাৎ ফুঁপিয়ে ওঠল সূচনা। তড়িৎবেগে ভিডিওটা বন্ধ করে দিল মাহের। চমকে তাকালো সূচনার দিকে। প্রচণ্ড খারাপ লাগায় বুকটা বিষিয়ে ওঠল তার। এত কিছুর মাঝে সে বলেই গিয়েছিল সূচনা লিমনকে ভালোবাসত। সূচনাকে ছেড়ে দিয়ে থমথমে স্বরে বলল, সরি সূচনা। ওরা এভাবে ওকে মারবে আমি জানতাম না। সে সময় আমি কক্সবাজার ছিলাম। আমি বলেছিলাম শান্তভাবে বুঝিয়ে জাস্ট ওর মুখ থেকেই সত্যিটা বের করা। সত্যিটা আমি জানতাম, হ্যাঁ, বুঝতে পেরেছিলাম। কিন্তু ওর মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছি শুধুমাত্র আপনার মনের স্বস্তির জন্য। কারণ আমি মুখে যতই বলি আমি আপনাকে বিশ্বাস করি, আপনি গিল্টি ফিল করতেন। ইভেন করছিলেনও। তাই সত্যিটা বের করার জন্য বন্ধুদের দায়িত্ব দিয়েছিলাম। ওরা সহজভাবে লিমনকে বুঝিয়েছিল, যেহেতু আপনাদের একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কে সম্মান রেখেই যেন সত্যি বলে। শুরুতে কিছুতেই রাজি হচ্ছিল না। তাই বাধ্য হয়ে এভাবে সবটা উন্মোচন করেছে। ওদের হয়ে আমি আবারও সরি। উদ্ধৃতি চিহ্ন। সূচনার কান্নার বেগ বাড়ল। পাশাপাশি রাগে, অভিমানে দাঁড়িয়ে পড়ল। ভাঙা আওয়াজে বলল, আপনি আমাকে সরি বলছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। ওঠে দাঁড়ালো মাহেরও। সূচনার মুখোমুখি হয়ে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। উদ্ধৃতি চিহ্ন। আমি কেন কষ্ট পাব? উদ্ধৃতি চিহ্ন। কাঁদছেন তো? উদ্ধৃতি চিহ্ন। অসহায় কণ্ঠে বলল মাহের। সূচনা নাক টেনে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছল। বলল, আপনি আমায় এতটুকু বিশ্বাস করেন এটা জেনেই কাঁদছি মাহের। যার কাছে যা আশা করি তার কাছে তা পাই না, অথচ যার কাছে আশা সীমিত সেই সবটা উজাড় করে দেয়। এই দুঃখ আমি কোথায় রাখব বলুন তো? উদ্ধৃতি চিহ্ন। ঈষৎ হেসে হাত বাড়িয়ে আঙুল ছুঁয়ে চোখের পানি মুছে দিল মাহের।
সূচনা নত মাথায় দাঁড়িয়ে। মাহের তার চিবুক ছুঁয়ে স্নেহময় কণ্ঠে বলল, কষ্ট কমাতে চেয়ে কি বাড়িয়ে দিলাম? উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়িয়ে সূচনা না বোঝালো। মাহের আবারও বলল, যেই রাতে আপনি নিজেকে প্রমাণ করতে এসেছিলেন সেই রাতে ভীষণ রাগ হয়েছিল আমার। ইচ্ছে করছিল কয়েকটা মার দিয়ে বুঝিয়ে দিই মাহের লিমন নয়। আর সে সময় আপনার থেকে দূরে থেকেছি, অভিমান করে থেকেছি, এর পিছনে কারণ একটাই, তা হলো আপনি কোন সাহসে অমন একটা বেঈমানকে ভালোবেসেছিলেন, যে কিনা সুযোগ পেয়ে এভাবে অসম্মান করে? উদ্ধৃতি চিহ্ন। ভুল হয়ে গেছে আমার। চট করে ভুল স্বীকার করে দায় ছাড়া হলো সূচনা। মাহেরকে আর কিছু বলতে না দিয়ে বলল, ভুল আপনারও আছে। উদ্ধৃতি চিহ্ন। অবাক হয়ে মাহের বলল, আমার ভুল? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আপনি কেন আরো আগে আমার জীবনে এলেন না? যে পৃথিবীতে নেই তার কত ভাগ্য, সেই ভাগ্যটা যদি আমার হতো, পৃথিবীতে না থেকেও আপনার গভীর ভালোবাসা পেতাম। উদ্ধৃতি চিহ্ন। সূচনা। উদ্ধৃতি চিহ্ন। মৃদু ধমক দিয়ে সহসা সূচনাকে শক্ত করে জড়িয়ে ধরল মাহের। অদ্ভুত স্বরে বারবার করে বলল, এমন কথা আর কখনো বলবেন না আপনি। দ্বিতীয়বার এমন কথা শুনলে ভয়ানক কিছু ঘটিয়ে ফেলব বলে দিলাম। আপনি ভাগ্যবতী, বরং ওই অভাগী। তাই তো আমার ভালোবাসা না পেয়েই হারিয়ে গেল। একজনকে হারিয়েছি নিজের করে না পেয়েই। আপনাকে নিজের করে পেয়েছি। অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি, আপনি হারালে আমিটাই হারিয়ে যাব। এমন কথা আর কখনো বলবেন না, কখনো না। উদ্ধৃতি চিহ্ন। হাতে শক্ত করে সূচনার পৃষ্ঠদেশ চেপে ধরে কথাগুলো বলছিল মাহের। তার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত নিঃশ্বাসগুলো একের পর এক সূচনার ঘাড় ছুঁয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে শরীরের লোমকূপগুলোও কেঁপে উঠছে সূচনার। দীর্ঘক্ষণ পর মাহের শান্ত হল। সূচনা তার পিঠে আলতো ছুঁয়ে নরম সুরে বলল, সরি, এমন কথা আর কখনো বলবো না, প্রমিজ। উদ্ধৃতি চিহ্ন। লম্বা করে নিঃশ্বাস ফেলল মাহের। কিন্তু সূচনাকে ছাড়ল না। সূচনা ওভাবেই পড়ে রইল তার বুকে। কিছু সময় পর হঠাৎ কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাসের পাশাপাশি ফিসফিসে আওয়াজ শুনল, আই ক্যান হ্যাভ টু কিসেস প্লিজ। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ছোট করেই সম্মতি দিল সূচনা। মাহের ধীরে ধীরে মাথা তুলে তার কপালে গাঢ় চুম্বন এঁটে দিল। সন্তপর্ণে চোখজোড়া বদ্ধ করে ফেলল সে। বুকের ভিতর একনাগারে শব্দ হতে লাগল ধিক 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 ধিক। কপালে ঠোঁট ছুঁয়ে স্বল্প আলোয় সূচনার ভীতু, লাজুক মুখটায় দৃষ্টিপাত করল মাহের। ধীরে ধীরে ঠোঁটজোড়া নামিয়ে নিল সূচনার অধর সুধা পান করার জন্য। জোড়া ঠোঁট খুব কাছাকাছি আসার পর সহসা চোখ বন্ধ করে ফেলল মাহেরও। অতি সন্তপর্ণে নিজ ওষ্ঠাধর ফাঁক করে সূচনার নরম অধর নিজ অধিকৃত করে নিল। এক হাত সূচনার কোমরে রেখে অপর হাতে কান এবং ঘাড় বেষ্টন করে নিল। কয়েক পল পেরোতেই একজোড়া নারীর উত্তপ্ত নিঃশ্বাসে রাতের আধার, থমথমে পরিবেশ মুখরিত হয়ে ওঠল। সূচনার চোখের কোণ বেয়ে ঝরতে লাগল সুখাশ্রু। মাহেরের সুললিত ওষ্ঠ চুম্বনে হৃদয়ের স্পন্দন হয়ে ওঠল বড্ড বেসামাল। এমন আদর মেখে যত্ন নিয়ে পাওয়া চুমুটায় যেন সুখে মরণ যন্ত্রণা পেল সে। শেষে প্রকৃতির কোন নিয়ম মেনে আপনা আপনিই হাত চলে গেল মাহেরের পৃষ্ঠদেশে, জানে না। প্রচণ্ড জোরে খামচে ধরল পিঠে। মাহেরের দখলে থাকা ওষ্ঠজোড়া যেন একটু সুযোগ পেলেই লাজুক স্বরে বলে বসবে। এই সারপ্রাইজ আমি কিভাবে সহ্য করি, কোথায় লুকিয়ে রাখি? এই মুহূর্তটা আমি কিভাবে ভুলি? উদ্ধৃতি চিহ্ন। সোহান, রোশানের দুটো শর্ত পূরণ করার জন্য রাত 8টার দিকে হৈমিকে ছাদে যেতে হলো। বিচ্ছু দুটো বলেছিল 12টার পর ছাদে গিয়ে একা একা আধা ঘন্টা কাটাতে হবে। সে রাজি হয়নি, তাই বাধ্য হয়ে তারা সময় নির্ধারণ করেছে রাত 8টা। রোশান, শোভানের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ হৈমিকে তারা দারুণভাবে জব্দ করবে। কেউ বাধা দেবে না, কারণ বাড়িতে এই সময় কেউ নেই। দাদিন আর কুসুম নিচেই থাকে, তারা এ সময় উপরে আসবে না। সূচনা গেছে স্বামীর সঙ্গে একটু বাইরে সময় কাটাতে। রুদ্র কোথায় গেছে জানে না। সাদমান গেছে এলাকার বন্ধুদের সঙ্গে ঘুরতে, ফিরতে রাত 10-11টা বাজবে। তাই পুরো দমে জমে যাবে তাদের দুর্ধর্ষ পরিকল্পনা। খোলা আকাশের নিচে উষ্ণ দেহটাকে আগলে বসে রুদ্র। ছোট্ট, নরম দেহটি অবিরত কাঁপছে। জনের ক্রমাগত শ্বাস প্রশ্বাসে পরিবেশটা থমথমে। পরিবেশের এই গুমট ভাব পরিবর্তন করে সহসা হৈমির মাথায় হাত রাখল রুদ্র, বলল, ঠিক আছো? উদ্ধৃতি চিহ্ন। নিজের কণ্ঠ শুনে নিজেই বিব্রত হল। অনুভব করল এই মুহূর্তে তার গম্ভীর স্বরটা একটু নম্রভাব আনা প্রয়োজন। মেয়েটা এমনিতেই ভয় পেয়েছে, এমন পরিস্থিতিতে এমন শাসালো স্বর শুনলে আরও বেশি ভয় পাবে। তাই পুনরায় কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা করে বলল, ঠিক আছো? উদ্ধৃতি চিহ্ন। উহুম হলো না বোধ হয়। তার স্বাভাবিক কণ্ঠ মানেই তো রাশভারী, ভীষণ গম্ভীর।
তার গলা দিয়ে নরম বুলি বের হওয়া কখনোই সম্ভব হয় না। তাই অমন রাশভারী কণ্ঠে আর কিছু বলার ইচ্ছেও করল না। হৈমীকে কৌশলে আগলে ধরে মাথা ঝুকাল। দৃষ্টি নিক্ষেপ করল হৈমীর করুণ মুখশ্রীতে। সহসা চমকে ওঠল হৈমী। সংবিৎশক্তি ফিরে পেল সে। নিজেকে রুদ্রর পক্ষপটে লেপ্টে থাকতে দেখে লজ্জায় আর্ষ্ট হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমি ঠিক আছি, ছাড়ুন। উদ্ধৃতি চিহ্ন। রুদ্র তাকে ছড়তে উদ্যত হলেও কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গভীরভাবে জড়িয়ে নিল। হতভম্ব হৈমী দুর্বল শরীরে নড়েচড়ে ওঠল। রুদ্র তার দুহাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যে আর অল্প নড়চড়ও করতে পারল না। বেশ আয়েশ করে চিলেকোঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমী কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? উদ্ধৃতি চিহ্ন। স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা খুলে বলো। তুমি এখানে কিভাবে আটকা পড়লে? যতক্ষণ সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়ব না। উদ্ধৃতি চিহ্ন। লজ্জায় বিব্রত হল হৈমী। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদর নেই। একে তো রুদ্রর শরীরের সঙ্গে লেপ্টে আছে, তার ওপর গায়ে নেই ওড়না। মাথা ভনভন করতে শুরু করল তার। লজ্জায় আর্স চোখে একবার রুদ্রর দৃষ্টি বরাবর তাকিয়ে আর একবার নিজের দিকে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্রর দৃষ্টি তার মুখশ্রীতেই স্থির। হৈমীর মন কথন সে টের পায়নি। তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? উদ্ধৃতি চিহ্ন। ঢোক গিলল হৈমী। চাপা স্বরে বলল, ছাড়ুন তারপর বলছি। উদ্ধৃতি চিহ্ন। রুদ্র ছাড়ল না, তার হাতের বন্ধন আরও গাঢ় হল। ফলশ্রুতিতে হৈমীর শরীর আরও বেশি গভীর হল তার সঙ্গে। সহসা শিউরে ওঠল সে। অথচ রুদ্রর সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। সে তার মতোই উত্তর জানতে মগ্ন। লজ্জায়, জোরতায় থমথমে হয়ে গেল হৈমী। জোড়সড় হয়ে শরীর বাঁকিয়ে পড়ে রইল রুদ্রর বাহুডোরে। কিতকাল পর বুঝতে পারল উত্তর না দিলে ছাড়াছাড়ি নেই। উত্তর দিলেই মুক্তি মিলবে তার রুদ্র দা ডন বেআইয়ের থেকে। তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমীকে ছেড়ে দিল সে। টাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে বসে পড়ল হৈমী। ভয়ে ভয়ে চোখে বড় বড় করে তাকালো। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। উদ্ধৃতি চিহ্ন। ক্রোধে গর্জন ছেড়ে ওঠে দাঁড়ালো রুদ্র। চলে যাওয়ার জন্য এক পা বাড়াল। অমনি তোরাক করে হৈমী তার এক পা আঁকড়ে ধরল। মিনমিনে স্বরে বলল, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। পিছু ঘুরে হৈমীকে হাত টেনে দাঁড় করাল। হৈমী আশপাশে তাকিয়ে ওড়না আর চাদর তুলে নিয়ে রুদ্রর এক বাহু জাবটে ধরল। ভয়কাতুরে গলায় বলল, আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়ব। উদ্ধৃতি চিহ্ন। কিছু বলল না রুদ্র, শুধু ভ্রুজোড়া কুঁচকে একবার তাকালো হৈমীর দিকে। সত্যি সত্যি হৈমী ওভাবেই সিঁড়ি দিয়ে নামল। শেষ সিঁড়ি পর্যন্ত যেতেই মুখোমুখি হলো সোহান, রোশানের। ওদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র। হৈমীকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে উঠবার আগেই তৎক্ষণাৎ শোভানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। শোভানের ডান হাত আপনা আপনিই থাপ্পড় খাওয়া গালটায় চেপে ধরল। রুদ্র বিভৎস এক ধমক দিয়ে বলল, হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধি খোলেনি। এসব কি ধরনের মজা তোদের? রোশান, না হয় ছোট, তুই কিভাবে এসবে সমর্থন করলি? উদ্ধৃতি চিহ্ন। সোহান থমকানো স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না। উদ্ধৃতি চিহ্ন। রুদ্র মুখ ফিরিয়ে দাঁড়ালো। সোহান, রোশান জন হৈমীকেও সরি বলল। এরপর রুদ্রর কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল ভাই। হৈমী হতভম্ব, বাকরুদ্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে। রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। অমনি আমতা আমতা করে সে বলল, আমি দাদিনের কাছে যাব। কুসুম আপুকে বলবো পোড়া লোহা পানিতে ভিজিয়ে সে পানি দিতে। আমি খাবো। ভয় পেলে এমন করে পানি খেতে হয়, এতে ভয় কেটে যায়। দাদিনকে বলবো যেন দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেয়। আমি খাবো। আমি নিচে যাব, মানে নিচে যাই। উদ্ধৃতি চিহ্ন। রুদ্র চোখ কটমট করে তাকালো। হৈমী জোরপূর্বক হেসে আমতা আমতা করেই বলল, আচ্ছা ঠিক আছে, যাই আমি। হ্যাঁ, যাই, গেলাম। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকাল 7:45 শেখ বাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহের। সে চিন্তাটুকুকে আরেকটু বাড়িয়ে দিলেন হামিদা নিজেই। শাশুড়ির এভাবে আসাতে প্রথমে অবাক হলেও পরবর্তীতে ভীষণ খুশি হয় সূচনা। গল্পসল্প করে সকালের খাবার আয়োজন করে। খেতে বসার পরই সকলের অগোচরে মাহেরকে হামিদা বলেন, বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে।
জরুরি কাজ আছে, বাড়ি গিয়ে সব বলবো। উদ্ধৃতি চিহ্ন। ব্যাস এইটুকুতেই মাহের বুঝে নিয়েছে ভয়াবহ কিছু ঘটেছে। নয়তো টিশার প্রেগন্যান্সির শেষ সপ্তাহে টিশাকে ফেলে এভাবে তার মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল। শাশুড়ির তাড়ায় থাকা হলো না। স্বামী, ননদ, শাশুড়ির সঙ্গে দুপুরের আগেই শ্বশুর বাড়ি চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মাহেরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা, ছেলেকে আলাদা করে ডেকে জানালো, 2 দিনের ভিতরে হৈমির বিয়ে দেবে সে। ছেলে তার পরিচিতই টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মাহের যতদূর জানে মাত্র একটি এমপিওভুক্ত কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছে আমান। বিবিএসের জন্যও প্রিপারেশন নিচ্ছে। তার সমবয়সী ছেলেটা, সে যাই হোক, হঠাৎ মায়ের এই সিদ্ধান্ত কেন? মনের প্রশ্ন মুখে আনার পূর্বেই হামিদা ভীতু কণ্ঠে বলল, তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্যই বলছি। উদ্ধৃতি চিহ্ন। তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও। কি হয়েছে? হাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহের। ভরসার সাথে তাকিয়ে বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব হৈমির বিয়ে দে মাহের। আমার কথাটা শোন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। উদ্ধৃতি চিহ্ন। সবটা খুলে বলো মা, তুমি কোন বিপদের কথা বলছো পরিষ্কার বুঝতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। সূচনার ভাই রুদ্র আগের মতো নেই মা। ও নিজেকে শোধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে ও যদি নিজেকে শোধরায় আর হৈমির প্রতি ওর মনোভাবটি সত্যি হয় তাহলে তুমি আপত্তি করবে না। তোমার কথা শুনেই আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। হামিদা উত্তেজিত স্বরে বলল, হ্যাঁ আমিও ভেবেছিলাম সময় নিয়ে রুদ্রকে নিয়ে ভাবতে, কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু কি মা? উদ্ধৃতি চিহ্ন। জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি এরপর রুদ্রর হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। উদ্ধৃতি চিহ্ন। কি শুনেছ? উদ্ধৃতি চিহ্ন। রুদ্র হৈমিকে পছন্দ করে এটা সত্যি, বিয়ে করতে চায় সেটাও সত্যি। কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। উদ্ধৃতি চিহ্ন। এসব কি বলছো? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি। আড়াল থেকে সমস্তটাই শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে কথা বলতে পারে না, ওপাশে হৈমি কি বলেছে না শুনলেও টিশার মুখে সবটাই শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। মাহের, হৈমি অবুঝ, ওর বয়স কম, আবেগের বশে ও ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগেই আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। উদ্ধৃতি চিহ্ন। থমকানো স্বরে মাহের বলল, কি করতে চাইছ? উদ্ধৃতি চিহ্ন। আমি সব কথা সেরে এসেছি। তুই সম্মত হলেই একদিন পর বিয়েটা দিয়ে দিব। এখন উঠিয়ে দিব না, শুধু বিয়ে পড়িয়ে রাখি। তেমন কাউকে জানাবো না, শুধু আমানের বাবা, মা, ভাই, আর আমরা। টিশাও জানে না কিছু, শুধু ওর জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি। বলেছিও এসব যেন টিশাকে না জানায়। মুখ পাতলা তো হৈমিকে জানিয়ে সমস্যা বাঁধাবে। উদ্ধৃতি চিহ্ন। হৈমিকে না জানিয়ে কিভাবে বিয়ে হবে? উদ্ধৃতি চিহ্ন। ওকে জানাবো আজ। আমি চাইনি ও বাড়ি থাকাকালীন সব জানুক। তুই কি বলিস? উদ্ধৃতি চিহ্ন। দীর্ঘশ্বাস ছাড়ল মাহের, থমথমে স্বরে বলল, রুদ্র যা বলেছে এরপর তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই। আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে চাই না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে জানিয়ে দিই তোর মতো আছে? উদ্ধৃতি চিহ্ন। দাও। উদ্ধৃতি চিহ্ন। অন্ধকারে আচ্ছন্ন নিরিবিলি নিস্তব্ধ ছাদে প্রবেশ করল হৈমি। একদলা হিমশীতল বাতাস আচমকা ধাক্কা দিল ওকে। নিমিষেই চোখ বুজে ফেলল, কেঁপে ওঠল ওষ্ঠাধর। দুরু বুকে ছাদের দরজা ঘেঁষে দাঁড়িয়ে ঢোক গিলল। ওষ্ঠাধর নাড়িয়ে দোয়া পড়ে ফু দিয়ে নিল বুকপটে। লম্বা করে দম ছেড়ে পিছু তাকালো। রোশান, সোহান মিটিমিটি হাসছে, চোখের ইশারায় এগুতে বলছে। তার জন্য নাকি ছাদের মাঝখানে টুল রাখা হয়েছে, যেখানটায় তাদের দেয়া সময় পর্যন্ত একাকী বসে থাকতে হবে। সেসব কথা স্মরণ করেই মৃদু হাসার চেষ্টা করল সে। মুখশ্রীতে ভর করা সমস্ত ভয়টুকু লুকানোর আপ্রাণ চেষ্টাও করল। তীব্র সাহস সঞ্চয় করে মুখ ফিরিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল ছাদের মাঝ বরাবর। তৎক্ষণাৎ ছাদের লাইট অফ করে দরজাটা লাগিয়ে দিল সোহান। আতকে ওঠে দাঁড়িয়ে পড়ল হৈমি। উত্তেজিত হয়ে বলল, এ কি? এটাত কথা ছিল না। সোহান, সোহান, রোশান। উদ্ধৃতি চিহ্ন। ভাই দরজা লাগিয়ে দৌড়ে চলে গেল নিজেদের ঘরে। মোবাইলে সময় দেখে নিল। 30 মিনিটের আগে ঘর ছেড়েই বের হবে না পণ করল। সময় কাটাতে জন বেশ আয়েশ করে মুভি দেখতে বসল। ওদিকে হৈমি দরজায় করাঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। ভয়, উত্তেজনায় শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। চারপাশে ভীতু চোখে তাকিয়ে আকস্মিক জোড়সড় হয়ে বসে পড়ল।
শীতের মৌসুম চলছে, তবুও আকাশে মেঘের ঘন ঘটা। ফলশ্রুতিতে জ্যোৎস্নার বালাই নেই, চারদিক কেবল ঘুটঘুটে অন্ধকার। দূরে শুধু গুটি কয়েক বিল্ডিংয়ে আলোর দেখা পাওয়া যাচ্ছে, যা খুবই স্বল্প। সেদিকে তাকিয়েই ঘন ঘন ঢোক গিলল হৈমি। মনে মনে নিজেকেই বকুনি দিল খুব। কেন সে লুকিয়ে ফোন আনলো না? ওরা না করবে বলেই তাকে কেন এতটা ইনোসেন্ট হতে হবে? গায়ে জড়ানো চাদরটা হাতে শক্ত করে জড়িয়ে ঠাই বসে রইল সে। বিড়বিড় করে একাধারে পড়তে লাগলো দোয়া, দরুদ। এ পৃথিবীতে কিছু দুর্বল হৃদয়ের নারী থাকে, যারা জানে দুনিয়াতে ভূতপ্রেত বলতে কিছু নেই। এই সত্যিটা জানা সত্ত্বেও দিনশেষে রাতের আধারে একাকী তারা ভূতে ভয় পায়। অসম্ভব রকমের ভয়। হৈমি হচ্ছে সেই দুর্বল নারীদের মধ্যেই একজন। সে জানে পৃথিবীতে ভূত পেতনি বলে কিছু নেই, তবুও সে ভূত পেতনির ভয় পায়। আর এই ভয় মারাত্মক রকমের ভয়। তীব্র শীতে যেমন হাড় কাঁপে, তেমনি ভূতের তীব্র ভয় হাড় কেঁপে ওঠে তার। আজ পরিস্থিতি সম্পূর্ণ তার প্রতিকূলে। তাই তো নিস্তব্ধ পরিবেশটাকে থমথমে করে তোলার জন্য আকস্মাৎ দূরপানের একটি শেয়াল ডেকে ওঠল। অতিরিক্ত ভয়ের তাড়নায় মস্তিষ্ক অচল হয়েছিল হৈমির। তাই আকস্মাৎ এই ডাকটি তার ভয়ের মাত্রা চূড়ান্তে পৌঁছে দিল। ভীতু মেয়েটা হাতে খামচে ধরা চাদর ছেড়ে তোরাক করে ওঠে দাঁড়ালো। থরথর করে কাঁপতে কাঁপতে দরজায় করাঘাত শুরু করল। শরীরে জড়ানো চাদর খুলে পড়ল, কয়েক পল পর ওড়না পড়ে গেল। দূর থেকে ধেয়ে আসা শেয়ালের ডাকগুলো ধীরে ধীরে প্রকট হল। বেড়ে গেল হৈমির ভয়, সেই সাথে দরজার করাঘাত। সূচনা ফোন করে জানালো তাদের ফিরতে দেরি হবে। আজ রাতে বাইরে থেকে খেয়ে আসবে। বাড়ির সবাইকে যেন জানিয়ে দেয়া হয়। পাশাপাশি হৈমির যত্নেরও যেন ত্রুটি না হয়। কুসুমকে সবটা বুঝিয়ে ফোন কেটে দিল সূচনা। কুসুমও তার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কারণ রাতে খাবারের সময় এখনো হয়নি। সময় হলে সবাইকে একসঙ্গেই খেতে দেবে। রুদ্র বাড়িতে ঢুকতেই কুসুম তাকে সূচনার কথা জানিয়ে দিল। রুদ্র গম্ভীর স্বরে হুম বলে পা বাড়াল দোতলায়। সে যখন তার ঘরের লক খুলতে উদ্যত হলো, ঠিক সে মুহূর্তেই অদ্ভুত এক কণ্ঠস্বর শুনতে পেল। ছোটবেলায় বাথরুম ঢুকে দরজা লাগিয়ে জোরে কথা বললে যেমন প্রতিধ্বনি হয়, কণ্ঠের স্বাভাবিকতা হারিয়ে অদ্ভুত শোনায়, ঠিক তেমনি কণ্ঠস্বর। এই স্বর আরও তীব্র, ভীতিকর। সবচেয়ে বড় কথা, এটি একটি নারী কণ্ঠস্বর। রুমের দরজা খোলা বাদ রেখে ভ্রু কুঁচকে কিতকাল দাঁড়িয়ে রইল সে। এরপর কানখাড়া করে এক পা দুপা করে এগুতে লাগল। থামল গিয়ে ছাদের সিঁড়ির সামনে। তৎক্ষণাৎ চমকে ওঠল তার অন্তরাত্মা। এ বাড়িতে মেয়ে বলতে তো গুটি কয়েক জনই। কুসুম নিচে, সূচনা বাইরে, তাহলে ছাদে কে হৈমি? মেজাজ কিছুটা বিগড়ে গেল, পরক্ষণেই আবার থমকেও গেল। চটজলদি জিহ্বা দিয়ে অধর ভিজিয়ে সিঁড়ি অতিক্রম করে উপরে ওঠল। ছাদের দরজা লাগানো দেখে আরেক ধাপ অবাক হল। বিষয়টি বোধগম্য না হলেও হৈমির কান্নার শব্দ, চিৎকারই যথেষ্ট ছিল তার শ্বাস প্রশ্বাসগুলো বেসামাল করে দেয়ার। আর এক মুহূর্ত সময়ও সে নষ্ট করল না। ঝড়ের গতিতে দরজা খুলে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি তুমি এখানে, কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। তৎপরতার সঙ্গে ছাদের লাইট অন করল রুদ্র। রুদ্রকে দেখে হাতে মুখ চেপে হাউমাউ করে কেঁদে বসে পড়ল হৈমি। বিধ্বস্ত হৈমিকে দেখে বুকের ভিতরটা চিনচিন করে ওঠল রুদ্রর। হতভম্ব হয়ে এক হাঁটু গেড়ে সেও বসল। হাত বাড়িয়ে হৈমির কাঁধ স্পর্শ করে জিজ্ঞেস করল, এই মেয়ে এভাবে কাঁদছ কেন? এ কি তোমার শরীর তো কাঁপছে, কি হয়েছে? ভয় পেয়েছ? লিসেন, হৈমি শুনছ? উদ্ধৃতি চিহ্ন। লাল টকটকে ঘর্মাক্ত মুখশ্রী তুলে এক পলক রুদ্রকে দেখল হৈমি। রুদ্র বিচলিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। তার সে দৃষ্টিকে আশ্চর্যান্বিত করে দিয়ে সহসা হৈমি জড়িয়ে ধরল তাকে। তার বলিষ্ঠ বুকটায় মুখ গুজে থরথর করে কাঁপতে কাঁপতে উচ্চারণ করল, ভূভূত। উদ্ধৃতি চিহ্ন। চোখ মুখ কুঁচকে গেল রুদ্রর। ভূত মানে? কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাতে পারল না হৈমির কান্না দেখে, যা সত্যি বোঝাচ্ছে ভীষণ ভয় পেয়েছে সে। কিন্তু এই ভয়ের উৎস কোথায় থেকে? হৈমি বা ছাদে আটকা পড়ল কিভাবে? এই সকল প্রশ্ন মনে চেপে হাতে বুকপটে আগলে নিল ভয় তটস্থ মেয়েটাকে। পৌষের আবহাওয়াতেও হৈমির উত্তপ্ত দেহের অবিশ্রান্ত সেজ্জলে ভিজে ওঠল রুদ্রর বক্ষপট। শরীরে জড়ানো সাদা কাবলি সেন্ডো গেঞ্জি লেপটে গেল বুকের পাটাতে। বাকরুদ্ধ রুদ্র আর কিছু বলতে পারল না, কেবল অতি সন্তর্পণে জড়িয়ে রাখল মেয়েটাকে। যতক্ষণ না ভয় কাটছে, যতক্ষণ না শান্ত হচ্ছে, ততক্ষণ এই বুক থেকে রেহাই নেই তার। যদি সময়টা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্তও যায়, তবুও রেহাই দেবে না। ঠিক এভাবেই জড়িয়ে রাখবে। ভয় কাটুক, শান্ত হোক, কান্না থামুক, তবেই এই বুক থেকে ছাড় পাবে তার আপন পাখিটা।